ইরান ও যুক্তরাষ্ট্র কয়েকটি বিষয়ে একমত হয়েছে, তবে মাত্র একদিনের আলোচনাতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে আলোচনা থেকে সরে দাঁড়াতে যুক্তরাষ্ট্রই অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছে ইরান। এদিকে ওয়াশিংটন বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন নিশ্চয়তা পেলেই চুক্তি সম্ভব। ওরিসুল ইসলামের রিপোর্ট। টানা ২১ ঘন্টা আলোচনা করেও কোনো সমঝোতা হলো না। দায় ইরানের উপর চাপিয়ে এরই মধ্যে পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফিরে গেছে ইরানের প্রতিনিধি দলও। আলোচনা শেষে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে। তবে যাই ঘটুক, আমরা জিতেছি। আমরা পুরোপুরি ওই দেশটিকে পরাজিত করেছি। তারা হয়তো একটি চুক্তিতে পৌঁছাবে, হয়তো পৌঁছাবে না, তবে আমেরিকার দৃষ্টিকোণ। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, সমঝোতার জন্য তাদের কোনো তাড়া নেই। আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। তবে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে যুক্তরাষ্ট্র অজুহাত খুঁজছে বলেও অভিযোগ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসা হাকদার। এর আগে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা শুরু হয়, যে আলোচনা শেষ হয়েছে। তবে এই আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাংবাদিকরা। তাদের আশা, আগামী কয়েকদিনের মধ্যে নতুন দল নিয়ে আবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। অরিসুল ইসলাম, ৭১। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্বযুগে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, যে আলোচ্য বিষয়গুলো তো ইরান আগেই জানিয়ে দিয়েছিল, তাহলে আপনার কি মনে হয় কোথায় আটকে গেল আলোচনাটি? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্ন আসলে আমাদের সবারই জানা। ইরানের পক্ষ থেকে যে ১০ দফা শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তের ভিত্তিতেই মূলত আলোচনা করার কথা ছিল। কিন্তু এই আলোচনাটা আসলে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নাকি যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার একটা কৌশল হিসেবে এই আলোচনাকে সামনে আনা হলো, সেটা একটা ব্যাপার। যার কারণে আমি নিজেও গতকালই বলেছিলাম যে এই শান্তি আলোচনা হচ্ছে বটে, কিন্তু শান্তি, এই আলোচনার ভিতর দিয়ে শান্তি কতদূর আসবে সেটা প্রশ্ন সাপেক্ষ। একটা বিষয় দেখুন, আমেরিকা যে দাবি করছে যে ইরানকে পরমাণু কর্মসূচি বাদ দিতেই হবে, তার হাতে যে এনরিচড ইউরেনিয়াম আছে ৪১০ কেজি, সেটা আমেরিকার হাতে তুলে দিতেই হবে। এরপরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকতে পারবে না, সেটা নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে না থাকা মানেই হচ্ছে যে আমেরিকার হাতে থাকা। কিন্তু কি দাঁড়ায়, এই যে আমেরিকার হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকা, তারপরে ইউরেনিয়াম তার হাতে তুলে দিতে হবে, ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে না। এই এই একটা শর্ত, একটা দাবিও তো আসলে ইরানের পক্ষে মানা সম্ভব না। এটা কি সম্ভব? তা একটা দেশের, একটা স্বাধীন সার্বভৌম দেশ এগুলো মানতেই পারে না। যার কারণে আসলে এই চুক্তি কোনো মতেই হওয়ার কথা ছিল না। এই দুই পক্ষের ভেতরে গতকাল যে আলোচনা হয়েছে, এখান থেকে চুক্তি হওয়ার কোনো কারণ আমি দেখি না। সিরাজুল ইসলাম, আরেকটু সাথে যেটা জানতে চাই, যে প্রশ্নটি এখন জনমনে উঠেছে, যে এই যে প্রথম ধাপের আলোচনা ভেস্তে গেল, এতে করে কি যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে? আপনার কাছে কি মনে হয়? যুদ্ধ দীর্ঘস্থায়িত হওয়ার কথা যদি যুদ্ধ শুরু করে, তবে আমার কাছে ভিন্ন একটা দৃষ্টিকোণ আছে, বা আমি ভিন্ন একটা মতও দিতে চাই। একটা প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ শুরু হতে পারে, যুদ্ধ শুরু যদি হয় তাহলে অবশ্যই দীর্ঘস্থায়ী হবে, এবং এই ব্যাপারে আমার আপাতত কোনো সন্দেহ নেই। কিন্তু আদৌ যুদ্ধ শুরু করতে চায় কিনা আমেরিকা, সেটাও একটা ব্যাপার। বরং আমি যেটা দেখছি বা বুঝতে পারছি, এই যুদ্ধ শুরুর ৫-৭ দিন পর থেকে কিন্তু আমেরিকা যুদ্ধবিরতি এগুলো কথা বলছিল, যুদ্ধ যাতে বন্ধ হয় সেই ব্যাপারে বহু চেষ্টা তদবির করেছে। অন্তত ২০-২৫ দিন ঘোরাঘুরি করার পরে, কিংবা ১ মাস ঘোরাঘুরি করার পরে, তারপরে ইরান এই যুদ্ধবিরতির দিকে
কিন্তু রাজি হয়েছে বা তাদের শর্ত মতো যুদ্ধবিরতি হলো দুই সপ্তাহে। এই জায়গা থেকে যে কথাটা পরিষ্কার হয় সেটা হচ্ছে যে এই যুদ্ধের ময়দান থেকে আসলে সরে যাওয়ার চেষ্টা করছিল আমেরিকা। এটা মোটামুটি একটা পরিষ্কার বিষয়। কারণ কিন্তু যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছিল না। যদি যুদ্ধের ভেতরে যুদ্ধ চলাকালীন অবস্থায় যদি আমেরিকা যুদ্ধ বিরতি দিয়ে সরে যেত, তাও ইরান ছাড়তো না, পেছন থেকে ধাওয়া করতে আমেরিকাকে। পরিস্থিতিটা এইরকম ছিল। সেই জায়গায় এই যুদ্ধ বিরতি দিয়ে যুদ্ধের বিরতির পরে একটা শান্তি আলোচনার নামে এইখান থেকে সরে যাওয়া, এই যুদ্ধ থেকে সরে যাওয়ার একটা ব্যবস্থা করলো। শান্তি আলোচনাও হলো না, মানে শান্তিও প্রতিষ্ঠা হলো না, একটা বৈঠক হলো, শান্তি হলো না, চুক্তি হলো না, আবার যুদ্ধর ক্ষেত্রেও আমেরিকা থাকতে হলো না। একদম আপাতত চুপি সারে যুদ্ধ থেকে চলে যাওয়ার বা সরে যাওয়ার একটা পথগুলো আমার কাছে এই বৈঠকের মানে এই দাঁড়ায়। আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা দৃষ্টিভঙ্গি বা একটা অ্যাঙ্গেল আছে। নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের বিশ্বযুগে যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে আমরা আলোচনা করছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলামের সাথে। বর্তমানে বিরতি অবস্থা থাকলেও ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলার সময় এক ভিডিও বার্তায় এই সতর্কতা জানিয়েছেন নেতানিয়াহু। ভিডিও বার্তায় ইরানের সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেছেন তিনি বলেন, ইরানে সামরিক অভিযান শুরু করা হয়েছে কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আয়াতুল্লাহ খামেনি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরমাণু বোমা কর্মসূচিকে তৈরির প্রকল্পকে মাটির নিচে একদম গভীরে স্থানান্তর করতে চেয়েছিলেন, যেন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান এই দুই প্রকল্পের নাগাল না পায়, এমন দাবিও করেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। সংবাদ মাধ্যমে এক্সিওস এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এমন খবর জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা ওই খবর অস্বীকার করেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই দাবিটি করা হলো, কিন্তু এর পর থেকে কোনো জাহাজ এখনও হরমুজ প্রণালী পার হয়নি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে দুটি মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তাদের দাবি, বৈশ্বিক তেল বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথ থেকে মাইন অপসারণ শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করে। তা নিশ্চিত করতেই এই অভিযান বলেও জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। বিবৃতিতে ডেস্ট্রয়ার দুটির নাম উল্লেখ করা হয়েছে, USS ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং USS মাইকেল মার্ফি। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ দুটির অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আর এ বিষয়ক প্রতিবেদন পাকিস্তানের শান্তি আলোচনায় থাকা ইরানি প্রতিনিধি দলের কাছে পাঠিয়ে দেয়। ইরানি প্রতিনিধি দল অবিলম্বে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি মার্কিন পক্ষকে অবহিত করে। একই সময় ইরান স্পষ্টভাবে পাকিস্তানি মধ্যস্থতাকারীকে জানিয়ে দেয়, যদি জাহাজটি এগোনো অব্যাহত রাখে তাহলে 30 মিনিটের মধ্যে এটিকে লক্ষ্যবস্তু করা হবে আর তাতে ইরান মার্কিন আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিক্রিয়া ও আলোচক প্রতিনিধি দলের জানানো হুঁশিয়ারি খবর পাওয়ার পর মার্কিন জাহাজটিকে থামার আদেশ দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালী পরিষ্কার করা শুরু করেছে আর ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় 2020 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 248 জন নারী, 165 জন শিশু এবং 85 জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। এছাড়া গত 2 মার্চ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ার পর এখনো পর্যন্ত 6436 জন আহত হয়েছেন। দেশটির হাসপাতালগুলো এখন আহতদের চাপে হিমশিম খাচ্ছে, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা কেবল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জনবহুল আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো এই হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিশাল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে বারবার চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে বুশ, ওবামা ও বাইডেন এই প্রস্তাবে রাজি না হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ফাঁদে পা দেন বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রশ্নে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে এসেছে ইসরায়েল। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। সাবেক মার্কিন প্রশাসনগুলোর সময়ও একাধিকবার এই প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেননি বুশ, ওবামা ও বাইডেন। তবে পরিস্থিতি বদলে যায় ডোনাল্ড ট্রাম্পের আমলে। ইসরায়েলের কৌশলগত চাপের ফাঁদে পা দিয়েছেন একমাত্র বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করা এই ঘটনাকে ঘিরে এখন শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা। দ্য ব্রিফিং উইথ জেন পোসাকি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানিয়েছিলেন। কেরি নিজেও এমন বেশ কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলেন, যেখানে নেতানিয়াহু সরাসরি হামলার প্রস্তাব দেন। তার ভাষায়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন। এই প্রস্তাব বারাক ওবামার কাছেও উপস্থাপন করা হয়েছিল। তবে ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউ এতে সম্মত হননি। একমাত্র প্রেসিডেন্ট যিনি এতে রাজি হয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু একটি 4 দফা পরিকল্পনা তুলে ধরেছিলেন, যেখানে হামলার মাধ্যমে ইরানের নেতৃত্ব দুর্বল করা, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি এবং সামরিক সক্ষমতা ধ্বংসের কথা বলা হয়। এদিকে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান চালায়। এতে তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ নেতা নিহত হন বলে দাবি করা হয়। এর জবাবে ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয় তেহরান। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।